নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। আগামী 1000 বছরের ভবিষ্যৎ গঠন করবে সরকারের নীতিমালা। গরিব এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল হতে হবে সরকারি কর্মচারীদের। সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকার যে নীতিমালা নিয়ে কাজ করছে তা আগামী 1000 বছরের ভবিষ্যৎ গঠন করবে। সোমবার সিভিল সার্ভিসেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ আমরা যে নীতিমালা নিয়ে কাজ করছি এবং যে সিদ্ধান্ত নিচ্ছি তা আগামী 1000 বছরের ভবিষ্যৎ গঠন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। आज के भारत को आने वाले 1000 साल की नींव को मजबूत करना है। एक हिसाब से देखें तो 1000 साल की सहस्त्राब्दी में पहले 25 साल बीत गए हैं। ये नई शताब्दी का 25वां साल है और नए मिलेनियम यानी नई सहस्त्राब्दी का भी 25वां साल है। हम आज जिन नीतियों पर काम कर रहे हैं, जो निर्णय ले रहे हैं, वो 1000 साल का भविष्य तय करने वाले हैं। প্রশাসনের মান নির্ধারিত হয় কত গভীরভাবে প্রকল্পগুলো জনগণের কাছে পৌঁছায় এবং বাস্তবে তাদের প্রকৃত প্রভাব কতটা তা দ্বারা এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত 10 বছরে ক্রমবর্ধমান পরিবর্তনের বাইরে গিয়ে প্রভাবশালী রূপান্তর প্রত্যক্ষ করেছে ভারত। শাসন, স্বচ্ছতা এবং উদ্ভাবনের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে ভারত বলে এই দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। लास्ट माइल डिलीवरी पर हमेशा बहुत ज्यादा फोकस करते रहना है। समय के साथ देशवासियों की नीड्स और एस्पिरेशंस दोनों तेजी से बदल रही है। अब सिविल सर्विस को कंटेम्पररी चैलेंजेस के हिसाब से खुद को एडेप्ट करना होगा, तभी वो रिलेवेंट बनी रह सकती है। গরিব এবং সাধারণ মানুষের সমস্যার প্রতি সংবেদনশীল হতে, তাদের কথা শুনতে, তাদের সংবেদনশীলতাকে সম্মান করতে এবং তাদের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়ার জন্য সরকারি কর্মচারীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের শাসন ব্যবস্থা, সামাজিক ন্যায় বিচার এবং আইনি ব্যবস্থা শক্তিশালী করার ক্ষেত্রে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের নিষ্ঠার প্রতি সম্মান জানাতে 21শে এপ্রিল উদযাপন করা হয় জাতীয় সিভিল সার্ভিসেস দিবস হিসেবে। এই দিনটিতে ভারতের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে বিবেচিত সিভিল সার্ভিসেস অবদানকে দেওয়া হয় স্বীকৃতি ও সম্মান। ভারতের সিভিল সার্ভিসের মধ্যে রয়েছে ভারতীয় প্রশাসনিক পরিষেবা বা আইএএস, ভারতীয় পুলিশ পরিষেবা বা আইপিএস, ভারতীয় পররাষ্ট্র পরিষেবা বা আইএফএস এবং কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত গ্রুপ এ এবং বি এর কর্মকর্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রয়াত হলেন পপ ফ্রান্সিস। 88 বছর বয়সে জীবনাবসান হয়েছে পপ ফ্রান্সিসের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিশ্ব। প্রয়াত হলেন পপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় জানানো হয়েছে তাঁর মৃত্যুর কথা। দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর। ভ্যাটিকানের ওই ভিডিও বার্তায় জানানো হয়েছে। স্থানীয় সময় অনুসারে সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে ইস্টারের বার্তা দিয়েছিলেন পপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স বেসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তাঁর কথা শোনার জন্য ভ্যাটিকান স্কোয়ারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েক মাসে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল তাঁকে। গত 14 ফেব্রুয়ারি শ্বাসনালীর প্রদাহ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় পপকে। সম্প্রতি রোমের গ্যামিলি হাসপাতাল থেকে ছাড়া পান রোমান ক্যাথলিক গির্জার প্রধান। তারপর থেকে ভ্যাটিকানে নিজের বাসভবনেই থাকছিলেন তিনি। সোমবার সকালে সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন
পপ। রোমান ক্যাথলিক গির্জার পরবর্তী প্রধান কে হবেন তা এখনো স্থির হয়নি। সাধারণত পরবর্তী পপ বাছাই করা হয় একটি কনক্লেভ বা সম্মেলনের মাধ্যমে। কোনো পপের মৃত্যুর 15-20 দিনের মধ্যে সাধারণভাবে শুরু হয় ওই সম্মেলন। এদিকে পপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পপ ফ্রান্সিস গোটা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের কাছে করুণা, নম্রতা এবং আধ্যাত্মিকতার আলোকবর্তিকা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জলে ভাসছে ওষুধের বাক্স, স্যালাইনের বোতল, ইনজেকশন। সোমবার এমন এই চিত্রে ধরা পড়ল বিলোনিয়া মহকুমা হাসপাতালে। এদিন সকালে কয়েক পশলা বৃষ্টিতেই জল প্রবেশ করে হাসপাতালের বেসমেন্টে, আর তাতেই ঘটে বিপত্তি। লক্ষ লক্ষ টাকা সরকারি ওষুধ ভেসে যায় বৃষ্টির জলে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার, কিন্তু একাংশ হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কাল বৈশাখীর মরশুমে হাসপাতালের বেসমেন্টে কেন ওষুধের স্টক রাখা হলো তার কোনো উত্তরই দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। গত আগস্টের বন্যায়ও বিলোনিয়া হাসপাতালের ওষুধের স্টোর রুম জলে মগ্ন হয়ে নষ্ট হয়েছিল ওষুধ। তারপরেও বৃষ্টি আসার আগে কেন লক্ষ লক্ষ টাকার ওষুধগুলোর কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ তা নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের কার্যকলাপের প্রেক্ষিতে প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। কি দায়িত্বে আছেন? আমি এখন ডিস্ট্রিক্ট স্টোর ফার্মাসিস্ট ইনচার্জ এখানে বিলোনিয়া হসপিটালের ডিস্ট্রিক্ট স্টোরের আপনি দায়িত্বে আছেন। এই যে এতগুলো টাকার ওষুধপত্র নষ্ট হয়েছে, ব্যবস্থাপনাটা নিলেন না কেন দাদা? না, অ্যাকচুয়ালি প্রত্যেক বছর বৃষ্টি হইলে পরে তো আমাদের এখানের মধ্যে যে ড্রেনেজ সিস্টেম আছে না, হ্যাঁ, ড্রেনেজ সিস্টেমের এখানে যে বাইরে দিয়ে জলটা যায়, হ্যাঁ, ওইখানের মধ্যে তারা ব্লক করে গেছে। কারা? বাইরের কোনো লোক জানি, এখানে যে আউটলেটটা আছে না, হ্যাঁ, আউটলেটটা ব্লক করে গেছে। এটা নিয়ে অভিযোগ কারে করছিলেন? আমি তো স্যার সিএমও স্যারের জানাইছি। তো এই সরকার যে এভাবে এরকম রাখে এসে এরকম ওষুধ নষ্ট করে নিতেছেন, আপনারা রোজ মজুদ রাখছেন না ঠিকভাবে, এটার জন্য জবাব কে দিব দাদা? এখন আমার কি করার আছে বলছো? এখানে ওষুধপত্রের কোনো কম আছেন বিলোনিয়া হসপিটালে বা ডিস্ট্রিক্টে সার্ভিস দিতে গিয়ে কোনো রকম ওষুধ ক্রান্তি? তাহলে এতটি ওষুধ নষ্ট হবে কেন দাদা? এটার জন্য আপনারা কোনো চিন্তা করছেন না? কি করতাম? আপনি কি? বিদ্যুৎ বিভ্রাটের কারণে সোমবার সকাল থেকে ডায়ালিসিস পরিষেবা বন্ধ খোয়াই জেলা হাসপাতালে। দূর দূরান্ত থেকে এসে ডায়ালিসিস পরিষেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর পরিজনরা। এই পরিস্থিতিতে রোগীদের জন্য বিকল্প ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়নি বলেও অভিযোগ। পরিজনদের বিদ্যুৎ না থাকার কারণে ডায়ালিসিস মেশিনগুলি কাজ করতে পারে যার কারণে প্রায়শই বন্ধ থাকে ডায়ালিসিস পরিষেবা বলে অভিযোগ সংশ্লিষ্টদের। সকাল 7টার সময় আইছি, এখন পর্যন্ত পাওয়ার নাই। এসডুরে ফোন করলাম, এখানে স্টাফ যারা আছে এরা ফোন করছি, অফিসের রিসিভার তোলান না, এরারে ফোন করলে ফোন রিসিভ করে না, মানে একদম রুগীরা সাংঘাতিক হয়রানি হইতেছে। এক সপ্তাহ ধরে এখানে আইতেছি, এক সপ্তাহ ধরে কারেন্টের সাংঘাতিক ডিস্টার্ব। অফিসে ফোন করলে পরে তারা রিসিভার উঠায় না, হ্যাঁ, কারোর সঙ্গে যোগাযোগ করা যায় না। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা কল্যাণপুর। আপনার পেশেন্ট কে? পেশেন্ট মঞ্জুরি দত্ত, আমার স্ত্রী। হ্যাঁ, হ্যাঁ, খুব দুর্বল হয়ে গেছে গা, হ্যাঁ, সাংঘাতিক অবস্থা, কারেন্টই পাওয়া যায় না। এক সপ্তাহ। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নেওয়ার পর। নমস্কার।